সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বং পিএনপিসি। এটা আজকের সেকেন্ড ভিডিও, আবার একটা ভিডিওতে প্রত্যেককে ওয়েলকাম। অ্যাজ ইউজুয়াল বেশ কিছু প্লেয়ার রিলেটেড কথা রয়েছে, আর সারপ্রাইজিংলি একজন কোচকে নিয়ে কথা বলতে হবে, একজন লেজেন্ডারি কোচ, এবং আমার মনে হয় যে অনেকে এই ব্যক্তিকে ভীষণভাবে চেনেন প্লেয়ার কোচ হিসাবে। তো পুরো ভিডিওটা দেখলে পুরো ব্যাপারটা ডিটেলসে জানতে পারবে সবাই। শুরু করব যেটা দিয়ে, সেটা একটা রুমার এই মুহূর্তে সন্ধ্যে থেকে সামনে এসেছিল, বহু জায়গা থেকে নিয়ে আসা হয়েছিল। ঠিক আছে, চলো এখন কলকাতা চেন্নাই লোকাল এক্সপ্রেস ভীষণভাবে চলছে। সেখানে দাঁড়িয়ে আরও একজন প্লেয়ারকে চেন্নাই এনএফসির সাথে কিন্তু লিঙ্ক করে দেওয়া হয়েছিল। মোহনবাগানের ফারদিন আলী মোল্লা, তার 1 বছরের চুক্তি রয়েছে। এই প্লেয়ারটার ফিউচার রয়েছে, প্লেয়ারটার মধ্যে পোটেন্সিয়াল রয়েছে বড় প্লেয়ার হওয়ার, আরও ভালোভাবে নিজেকে প্রডিউস করার ভালো জায়গাতে। কিন্তু একটা বড় সমস্যা মোহনবাগানের ক্ষেত্রে বা যে কোনো বড় টিমের ক্ষেত্রে আইএসএলের কী হয় যে এত পরিমাণে ভালো ভালো প্লেয়ার থাকে, সকলকে সমানভাবে অ্যাকোমোডেট করা, সকলকে সমানভাবে গেম টাইম গিফট করাটা অনেক কোচের ক্ষেত্রে মুশকিল হয়ে যায়। সেটা হয়তো সবসময় সম্ভব হয় না। ফারদিন আলী মোল্লা যতটুকু গেম টাইম পেয়েছে মোটামুটি ওর মোহনবাগান টেনিউরটাতে, সেখানে নিজেকে প্রুভ করার চেষ্টা করেছে। গত বছরে যেখানে মোহনবাগান এএফসি কাপে যে ম্যাচটা হেরে গেছিলো কুয়ালালামপুর সিটির এগেনস্টে, মোস্ট প্রবলি সেখানে ফারদিন আলী মোল্লার একটা গোলও ছিল। তো কোথাও দাঁড়িয়ে তো এই প্লেয়ারটা ভীষণভাবে নিজেকে প্রুভ করার চেষ্টা করেছে। বাট কী হয়, একটা সময়ে দাঁড়িয়ে যখন তুমি একটা বড় রকম টার্গেট নিয়ে এগোচ্ছ, একটা কোথাও অ্যাচিভমেন্টটা আমাকে বিগ করতে হবে, এরকম একটা মোটিভ থাকে, তখন সেই ক্ষেত্রে কিছু কিছু ছোটো প্লেয়ার বা ইয়াং প্লেয়ার তারা কিন্তু একটু সাইড লাইনড হয়ে যায়। তো এই প্লেয়ারটাও হয়েছে, কিংবা তার মধ্যে পোটেন্সিয়াল রয়েছে। তাকে নিয়ে সন্ধ্যে থেকে হঠাৎ করে রুমার শুরু হয়ে যায় যে চেন্নাই এফসির একটা অফার রয়েছে, মোহামেডান স্পোর্টিং একটা অফার রয়েছে, প্লেয়ারটা মুভ করতে চলেছে, ক্লাব ছাড়তে চলেছে। বাট না, তারপরে ক্লারিফিকেশন অন্য জায়গা থেকে এসে গেছে, না এই প্লেয়ার বাই মোহনবাগানে থাকছে, ডিসপাইট বহু রিউমার বা তাকে নিয়ে বহু লিঙ্ক আপ চেষ্টা যাই হোক না কেন, প্লেয়ারটার মধ্যে যা কোয়ালিটি রয়েছে সেটা মোহনবাগান আরও একটা সিজন তাকে দেখতে চাইছে। তারপরে দেখা যাবে যে কি সম্ভাবনা তার মধ্যে থাকছে রেখে দেওয়ার না ছেড়ে দেওয়ার মতো। এরপর যে প্লেয়ারকে নিয়ে কথা বলতে হবে, সেই প্লেয়ারকে নিয়ে কালকে কিন্তু একটা বড় মিডিয়া হাউস থেকে এক্সক্লুসিভলি ব্রেক করা হয়েছে যে এই প্লেয়ারকে ইস্টবেঙ্গল কিন্তু ডেসপারেটলি নেওয়ার চেষ্টা করছে। প্লেয়ারটা নানা দেন আমাদের ওয়ান অফ দ্য ফেভারিট একজন স্ট্রাইকার দিয়েগো মরিসিও, ব্যাক টু ব্যাক প্রত্যেকটা সিজনে কিন্তু পারফরমেন্স করে যায়। মানে ওড়িশা এফসি যেমনই খেলুক না কেন, এই সময় তো ওড়িশা এফসি ভালো খেলছে, বাট যখন একটা সময় ওড়িশা এফসি ভালো খেলতে পারতো না, খুব ভালোভাবে ফিনিশ করতো না, কোথাও দিয়েগো মরিসিও একটা আলাদা পারফরমেন্স কিন্তু রাখতো। একটা সময় মুম্বাই সিটি এফসিতে যায়, সেখানে গিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলে, আইএসএলে খেলে। বাট ঠিক আছে, চলো আবার যখন ওড়িশাতে ফিরে আসে, তারপর পরপর কিন্তু দুটো সিজন অসাধারণ তার গেছে। এখন একটা সিজন কন্ট্রাক্ট তার বাকি রয়েছে। তো সেই দিয়েগো মরিসিওকে কোথাও ইস্টবেঙ্গল একটা নেওয়ার প্ল্যান এই মুহূর্তে করছে বলেই বহু মিডিয়া থেকে খবর করা হচ্ছে। এখানে দুটো ব্যাপার রয়েছে। এক, দিয়েগো মরিসিও নিশ্চিতভাবে একজন টপ স্ট্রাইকার, ইস্টবেঙ্গল যদি তাকে ফাইনালি নেয় একটা বিগ সিগনেচার হবে। দুই হচ্ছে, ওড়িশার সাথে তার যে রিলেশনস রয়েছে, খারাপ সময় ওড়িশার পাশে থেকেছে, ভালো সময় ওড়িশার পাশে রয়েছে, লং টার্ম প্রজেক্টে আছে বলে 2025 অবধি কন্ট্রাক্ট রয়েছে, এবং সের্জিও লোবেরার কোচিংয়ে যেভাবে দিয়েগো মরিসিও ইউজড হয়েছে, এবং যদি আগামী সিজনে রয় কৃষ্ণা না থাকে, তাহলে সেই জায়গাতে হয়তো দিয়েগো মরিসিও কোথাও ফার্স্ট চয়েস স্ট্রাইকার হতে পারে এবং নিজেকে সেই জায়গাতেও ডেলিভার করতেও পারে। হয়তো এই সিজনটা গোলের নিরিখে বা গোল কন্ট্রিবিউশনের নিরিখে অনেকটা পিছিয়ে ছিল, বাট পরবর্তী সিজনে যদি ওর পজিশন আবারও ফিরে পাই ফার্স্ট চয়েস হিসেবে, তখন কোথাও কিন্তু আমরা আবারও পুরনো সেই দিয়েগো মরিসিওকে দেখতে পারি। অবশ্যই দেখতে হবে যে এখানে ইস্টবেঙ্গল ঠিক কতটা ডেসপারেটলি মুভ করছে, কারণ এর আগে অবশ্যই দিমিত্রি ডিয়ামান্টাকোস, তাকে নিয়েও একটা গুঞ্জন এখনও অবধি জারি রয়েছে। এরপর দিয়েগো মরিসিওর নামটা জুড়ছে। কোথাও সত্যি আইএসএল থেকেই কার্লোস কোয়াদ্রা, তিনি সেকেন্ড যে সেন্টার ফরওয়ার্ড সিগনেচার হবে ক্লেটন সিলভার পাশাপাশি আরও একজন যে দায়িত্ব নেবে গোল করার, সেটা তিনি আইএসএল থেকেই নিতে চাইছেন, না অন্য কোথা থেকে ফ্রেশ একটা সিগনেচার তাঁর পছন্দ মতো তিনি করাতে চাইছেন, সেটা নিয়ে আমাদের একটু ওয়েট করতে হবে। একটু আরও নাম যখন বেরিয়ে আসবে বা প্ল্যানিংগুলো সামনে বেরিয়ে আসবে, তখন জানা যাবে। তবে অবশ্যই যদি দিয়েগো মরিসিও হয়, যদি ফাইনালি ইস্টবেঙ্গল দিয়েগো মরিসিওর পেছনে সত্যিই যায়, তাকে ট্রান্সফার ফি দিয়ে নিয়ে আসতে হবে, যেহেতু কন্ট্রাক্ট তার বাকি রয়েছে। ওড়িশা কতটা ছাড়ার জন্য রেডি রয়েছে সেটাও একটা ব্যাপার, কতটা ট্রান্সফার ফি হবে, কত স্যালারি নেগোসিয়েশন হবে পরের ব্যাপার। বাট পুরোটাই ডিপেন্ড করছে যে সত্যি কার্লোস কোয়াদ্রা তাকে ডেসপারেটলি চাইছেন, না শুধুমাত্র ইস্টবেঙ্গলের তরফ থেকে একটা ইন্টারেস্ট বা টার্গেট হিসেবে সেই প্লেয়ারকে রাখা হয়েছে, এবং সেখান থেকেই বিভিন্ন মিডিয়াতে এই রিউমারটা বেরিয়েছে। যা ন্যাচারালি হয় যে এই যখন ট্রান্সফার উইন্ডোটা খোলা থাকে, বহু প্লেয়ারের লিঙ্ক আপ হয়,
কখনো সখনো সেটা হয়তো শুধুমাত্র একটা ক্লাবের ইন্টারেস্ট থাকে বা একটা ইনিশিয়াল টার্গেট থাকে বা একটা শর্ট লিস্ট যখন ক্লাব তৈরি করে তখন সেখানে নাম থাকে, বা কিছু কিছু সময় অনেক ফ্যান গ্রুপ থেকে, ফ্যান পেজ থেকেও দিয়ে দেওয়া হয় যে এই প্লেয়ারকে ভাই আমার টার্গেট রয়েছে, চলো একটা লিঙ্ক আপ এখান থেকে হয়ে গেল যদি আমার ক্লাব এখানে ট্রাই করে। বহু ব্যাপার রয়েছে, সেই কারণেই কিন্তু এই সময়ে প্রচুর প্লেয়ারের লিঙ্ক আপ প্রচুর ক্লাবের সাথে হয়। আর যখন ট্রান্সফার উইন্ডো শেষ হয় তখন দেখা যায় যে তার মধ্যে থেকে 70-80% কিন্তু যে কথাগুলো হয়েছিল সেটা ফাইনালি মুভ কমপ্লিট হয় না। এটা ট্রান্সফার উইন্ডোর একটা মজা এবং একটা চাপা টেনশনেরও ব্যাপার, যারা রীতিমতো সবসময় চাপে থাকে যে আমার ক্লাব কি করতে চলেছে। এরপর অবশ্যই কথা বলতে হবে মোহনবাগান, মানে মোহনবাগানকে নিয়ে ঠিক না, রাদার বলা ভালো যে এমন একটা প্লেয়ার সে ধীরে ধীরে মোহনবাগান ফ্যানেদের একটা কোথাও টার্গেটেড প্লেয়ার হয়ে যাচ্ছে এবং সেখানে ফ্যান ফেভারিট প্লেয়ার হিসেবে মোহনবাগান পরবর্তী সময়ে এই প্লেয়ারকে নিয়ে আসে কিনা সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। দেখো গত কয়েকদিন আগে একটা রুমার ছিল যে জয় গুপ্তা তাকে কোথাও মোহনবাগান টার্গেট করছে, মোহনবাগান তাকে গোয়া থেকে নিয়ে আসার প্ল্যান করছে। কারণ এখানে একটা ডাবল ইকুয়েশনস রয়েছে, সেখানে 2-2 করার চেষ্টা হয়েছে। এক নম্বর হচ্ছে যে এফসি গোয়াতে কিন্তু আকাশ সাঙ্গওয়ানকে নিয়ে যাওয়া হয়েছে, একটা বড় ডিলে নিয়ে যাওয়া হয়েছে। জয় গুপ্তার আর 1 বছর কন্ট্রাক্ট বাকি রয়েছে, তার নেগোসিয়েশন অফ কন্ট্রাক্ট এক্সটেনশন এখনো অবধি কিন্তু শোনা যায়নি। দ্বিতীয় হচ্ছে যে মোহনবাগানে শুভাশিস বোস রয়েছে, তারও 1 বছর কিন্তু কন্ট্রাক্ট বাকি রয়েছে এবং সেটাও যে এক্সটেনশন হতে পারে বা কোথাও সেই এক্সটেনশন হওয়ার চান্স হাই এরকমও কিন্তু শোনা যাচ্ছে না। এবং অবশ্যই ব্যাকআপ প্লেয়ার হিসেবে, রিজার্ভ প্লেয়ার হিসেবে কিন্তু আমনদীপ সিং রয়েছে। এখানে দুটো ব্যাপার, যে এক পক্ষ মনে করছে যে জয় গুপ্তাকে নিয়ে আসা দরকার রয়েছে, এই সিজনে যদি হয়ে যায় ট্রান্সফার ফি দিয়ে তাহলে খুব ভালো কথা। এবং মার্কাস কয়েকদিন আগের টুইটে যেটা রিপ্লাই দিয়ে জানিয়েছিল যে এই মুহূর্তে দাঁড়িয়ে ছাংতে বা জয় গুপ্তা টু মোহনবাগান নো, বাট পরবর্তী সময়ে কি হবে, তার মুভমেন্ট মানে কোনো দিকে ঘুরবে কি ঘুরবে না সেটা এই মুহূর্তে কেউ বলতে পারে না। আর এটা হচ্ছে আসল ব্যাপার ট্রান্সফার মার্কেটে, যে এখন মনে হচ্ছে পুরো ব্যাপারটা শান্ত রয়েছে, কয়েকদিন পরে মনে হলো যে পুরো ঝড়ের গতিতে একটা প্লেয়ারের ট্রান্সফার হচ্ছে। কারণ একটা ক্লাব কি চাইছে বা একটা ক্লাবের সাথে একটা ক্লাবের কি কথোপকথন সবসময় হচ্ছে সবটা বাইরে আসে না। বাট আমি যদি কোথাও একজন ফুটবল ফ্যানের পয়েন্ট অফ ভিউ থেকে ভাবি তাহলে অবশ্যই মোহনবাগানে কিন্তু জয় গুপ্তাকে লাগবে। দুটো রিজন হয়েছে। এক নম্বর হচ্ছে যে গত সিজনে আমরা দেখেছিলাম, মানে 2023-24 সিজনে আমরা দেখেছিলাম যে মোহনবাগান কিন্তু আকাশ মিশ্রার জন্য মুভ করতে স্টার্ট করেছিল। আকাশ মিশ্রা ফাইনালি মুম্বাই সিটি এফসিতে সাইন করে, কারণ মোহনবাগানে তখন একটা হাই ডিমান্ড ছিল যে লেফট ব্যাক পজিশনটাকে আমি আরও শক্তপোক্ত করব। এবং সেই সাথে একইভাবে গুঞ্জন ছিল যে শুভাশিস বোস ক্লাব ছাড়তে পারে। এই সিজনে শুভাশিস বোস ক্যাপ্টেন, অসাধারণ পারফরমেন্স করেছে, টিমকে লিগ শিল্ড দিয়েছে, ডুরান্ড কাপ দিয়েছে, আইএসএল ফাইনাল হেরেছে, রানার্স আপ হয়েছে। তো ওভারঅল অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে এবং অ্যাজ এ প্লেয়ার হিসাবে শুভাশিস বোসের সিজন কিন্তু আগের অনেক কটা সিজনের থেকে ভালো সিজন গেছে। এবং নাম্বার 2 হচ্ছে আগামী সিজনে যখন শুভাশিস বোসের কন্ট্রাক্টটা 2025-এ শেষ হয়ে যাবে তখন কিন্তু ওর এজটাও 30 হয়ে যাবে। তো সেই জায়গাতে যদি তোমাকে লং টার্মে প্ল্যান করতে হয় ওই লেফট ব্যাক পজিশনে, দেন ইউ হ্যাভ টু গো ফর জয় গুপ্তা। তো এখানে কোথাও একটা বড় চান্স ক্রিয়েট হতে পারে আগামী দিনে যে হ্যাঁ মোহনবাগান সত্যি একটা পজিটিভ মুভ করলো। অনেকে আবার এখানে কন্ট্রাডিক্ট করতে পারে যে দেখো আমনদীপ তো রয়েছে টিমের মধ্যে, কেন আমি আমনদীপের ওপর ভরসা করবো না। এখানে একটা বড় ব্যাপার হচ্ছে, যদি 2024-25 সিজনের কথা তুমি ভাবো তাহলে অবশ্যই তুমি কিন্তু আমনদীপের থেকে 90% ম্যাচে শুভাশিস বোসকে এগিয়ে রাখবে। সেটা যদি নতুন কোচ আসে, তিনি যদি 4 ব্যাক সিস্টেমে যান, তাহলেও লেফট ব্যাক পজিশনের জন্য তুমি আমনদীপকে না এগিয়ে রেখে তুমি শুভাশিস বোসকে এগিয়ে রাখবে। আশিক কুরুনিয়ান ফিরেলেও কিন্তু লেফট উইং ব্যাক পজিশনে খেলতে পারে, এটা একটা বড় ব্যাপার রয়েছে। তো আমনদীপ কোথাও কিন্তু সেকেন্ড বা থার্ড চয়েস হয়ে যাবে। তাহলে পরবর্তী সিজনটাতে 2025-26 সিজন যখন তোমার কাছে আসবে, যখন আমনদীপ কিন্তু রেডি হবে না মোহনবাগান জার্সি পরে আইএসএল, ডুরান্ড কাপে, এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এতেও যদি তখনও মোহনবাগান যায় বা অন্যান্য বিভিন্ন টুর্নামেন্ট, সুপার কাপ রয়েছে, সেখানে নামার জন্য যদি আমনদীপ রেডি না থাকে, তোমার সেখানে রাস্তা কি খোলা থাকবে? সেই মুহূর্তে দাঁড়িয়ে যে প্ল্যানটা সেটা আগে থেকে কিন্তু শুরু করে দিতে হবে। এবং সেখানে যদি জয় গুপ্তা, যে অলরেডি নিজেকে এস্টাবলিশ করে ফেলেছে, এই সিজনটা অসাধারণ গেছে, তুমি এক্সপেকটেশন রাখতে পারো যে পরবর্তী সিজনটাও তার অসাধারণ যাবে। তো সেই জায়গাতে জয় গুপ্তা কোথাও মোহনবাগানের একটা প্রাইম টার্গেট হতে পারে ফর দ্য লেফট ব্যাক পজিশন। তাকে হয়তো এই সিজনেই লাগবে, এখন যা পরিস্থিতি হয়ে গেছে ডিফেন্সিভ জোনটাতে, হয়তো এই সিজনেই লাগবে। যদি সেটা নাও হয়, যদি ভেতরে ভেতরে কথাবার্তা সব কিছু রেডি হয়ে থাকে, তাহলে আমরা জানুয়ারি মাসে গিয়ে একটা প্রি কন্ট্রাক্টও দেখে নিতে পারি। কারণ একটা প্লেয়ারের যখন লাস্ট 6 মান্থস বাকি থাকে কন্ট্রাক্টের, সে যে কোনো ক্লাবের সাথে কথা বলতে পারে, যে কোনো ক্লাবের সাথে সে প্রি কন্ট্রাক্টে যেতে পারে। তো কোথাও মোহনবাগান কিন্তু দুটো স্টেপে এগোতে পারে।
যদি মনে করে যে হ্যাঁ ট্রান্সফার ফি দিয়ে আমি তুলে নিয়ে চলে আসবো, প্রবলেম নেই। যদি জয়গুপ্তাও দেখে যে আমার এখানে গেম টাইমে প্রবলেম হতে পারে, মোহনবাগানে গেলে আমার ফিউচারটা সিকিউরড হতে পারে, তাহলে হতে পারে। অথবা যদি মোহনবাগান ভাবে যে না চলো দরকার নেই আমার ট্রান্সফার ফি দিয়ে নেগোসিয়েট করে যাওয়ার, পরবর্তী সময় আমি তাকে ফ্রিতে তুলে নেবো এবং সেটা আমার জন্য দুদিকেই ভালোভাবে ব্যালেন্স হবে। প্লেয়ারটা এই সিজনও অ্যাভেলেবেল গেম টাইম পাবে, পরবর্তী সময় আমার টিমে এসেও অ্যাভেলেবেল গেম টাইম এবং কোথাও আমার ফিউচার একটা প্রজেক্টের জায়গাতে বড় আকার এসে থাকবে, তাহলে কোথাও দুদিকেই কিন্তু লাভ রয়েছে। এবং সেখানেই যে লার্জার পয়েন্ট অফ ভিউ রয়েছে মোহনবাগান ফ্যান্সের, সেটা কোথাও জাস্টিফাই হবে যে চলো কোথাও 30 বছরের একজন লেফট ব্যাক তাকে আমি রিলিজ করে একটা 24 বছরের লেফট ব্যাকে নিয়ে আসি, যে অন্তত পক্ষে 3-4 বছর সামনে আমাকে সার্ভিস দিতে পারবে। তারপর আবার দেখা যাবে কি পরবর্তী প্রজেক্ট রয়েছে, সেই দিকে ভাবনা চিন্তা করা যাবে। সো একজন ফুটবল ফ্যান হিসেবে কোথাও আমার মনে হয়েছে যে হ্যাঁ জয়গুপ্তা এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগানের একটা প্রাইম টার্গেট হওয়া দরকার রয়েছে লেফট ব্যাক পজিশনের কথা এই আগামী সিজনের জন্য ভাবলে, আর লং টার্মে ভাবলে তো ভাই কোনো কথাই নেই, সেই ক্ষেত্রে হতেই পারে। তো তোমাদের কি ওপিনিয়ন রয়েছে অবশ্যই শেয়ার করো। অ্যান্ড লাস্ট যে মানুষটাকে নিয়ে কথা বলে শেষ করব, সেই মানুষটা যদি সত্যি আইএসএলে আসেন, যদি তিনি সত্যি ইন্ডিয়ান সুপার লিগে কোনো একটা ক্লাবের দায়িত্ব নেন, কারণ বেশ কিছু ক্লাবের কোচিং পজিশন কিন্তু ভ্যাকেন্ট রয়েছে, সেখানে কোথাও একটা পসিবল মুভ তার হতে পারে। এই মুহূর্তে দাঁড়িয়ে তার এজেন্টের সাথে বেশ কিছু ক্লাবের কথাবার্তা হচ্ছে এবং পুরোপুরি সিক্রেট বজায় রাখার জন্য কোন ক্লাবের সাথে কী ধরনের কথাবার্তা হচ্ছে হয়তো সেটা বেরিয়ে আসছে না, বাট জুর্গেন ক্লিন্সম্যান কিন্তু আইএসএলে বিভিন্ন ক্লাবের টার্গেটে রয়েছে। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এই মানুষটার খেলা আমরা দেখিনি, যারা দেখেছেন তারা নিশ্চিতভাবে বলতে পারবেন। জার্মানির হয়ে তিনি বহু কিছু জিতেছেন, ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে অনেক কিছু, প্রচুর মেমোরেবল ম্যাচেস তার রয়েছে। পরবর্তী সময়ে তিনি যখন কোচিংয়ের দায়িত্বে থেকেছেন, জার্মানিতে কোচিং করিয়েছেন, বায়ার্ন মিউনিখকে কোচিং করিয়েছেন, হার্তা বিএসসি, ইউনাইটেড স্টেটস, রিসেন্টলি তিনি সাউথ কোরিয়া ন্যাশনাল টিমের দায়িত্বে ছিলেন, বাট খুব একটা যে বিরাট কিছু ভালো কাজ তিনি করে দেখাতে পারেননি এএফসি এশিয়ান কাপে। এবং এএফসি এশিয়ান কাপ 2023 শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু জুর্গেন ক্লিন্সম্যানকে সাউথ কোরিয়া ছেড়ে দেয়, আপাতত তিনি ফ্রি হিসেবেই রয়েছেন এবং মোটামুটি এই 60 বছর বয়সে আরও টপ কোনো জায়গার থেকে তিনি একটু লোয়ার জায়গাতে বা যেখানে অন্তত পক্ষে কাজ করার আরও ব্রডার চান্স রয়েছে, তার যে কোয়ালিটি রয়েছে সেটা আমাদের মতো দেশে এলে কিন্তু অনেক ভালোভাবে আমরা লাভবান হব। আমাদের যে প্লেয়াররা রয়েছে ডোমেস্টিকের ক্ষেত্রে তারা ভীষণভাবে লাভবান, মানে যে টিমেই যাক না কেন ডাজন্ট ম্যাটার। আমি যদি এখানে নাম করে বলি যে বেশ কিছু ক্লাবে কিন্তু কোচিং পজিশন ভ্যাকেন্ট রয়েছে বা ভ্যাকেন্ট হতে চলেছে, যার মধ্যে কেরালা ব্লাস্টার্স রয়েছে, যার মধ্যে বেঙ্গালুরু এফসি রয়েছে, যার মধ্যে মোহনবাগান রয়েছে। যদি হায়দ্রাবাদের সিচুয়েশন ফিরে যায় তাহলে হায়দ্রাবাদ এফসি রয়েছে। সো দেয়ার আর লটস অফ ক্লাবস যাদের টার্গেটে এরকম একজন কোচ থাকতে পারেন, যিনি একটা বড় বায়োডাটা যেমন সঙ্গে নিয়ে আসবেন, তার কোচিংয়ের পেডিগ্রি সঙ্গে নিয়ে আসবেন এবং পাশাপাশি আমার দেশের যে ইয়াং ট্যালেন্টস রয়েছে তাদেরকে তিনি গাইড করতে পারবেন। তো এই কারণেই বললাম যে যে ক্লাবে আসুক না কেন, তার একটা গুঞ্জন শোনা যায় তিনি আইএসএল আসতে পারেন। তো কোথায় এলে সবচেয়ে ভালো হবে এটা অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো। আর বিশেষ করে যারা তার খেলা দেখেছেন তারা নিশ্চিতভাবে কমেন্ট করুন যে সেই মুহূর্তে দাঁড়িয়ে ক্লিন্সম্যান কোন লেভেলের প্লেয়ার ছিল বা আপনারা সেই সময়টা দাঁড়িয়ে কীভাবে ক্লিন্সম্যানের খেলাগুলোকে এনজয় করেছেন। সো এই ভিডিওটা এই অবধি, দেখা যাক ফাইনালি এই ধরনের বড় কোচ আমরা আরও বহু বছর পর আইএসএলের মঞ্চে দেখতে পাই কিনা, নাকি এটা পুরোপুরি ওই এনকোয়ারি বা একটা ফ্রেশ রিউমারের জায়গাতে শেষ হয়েছে। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব যা কিছু রয়েছে অবশ্যই করতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।